বৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রক্ষেপকের গতি তথা প্রাসের গতি সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার তোমাদের সামনে আমি উপস্থাপনা করব। তো আমরা গত লাস্ট ক্লাসে প্রক্ষেপক বা প্রাস কাকে বলে এবং সেই প্রাসের গতির ক্ষেত্রে আমরা যে কোনো পয়েন্টে আমরা কিভাবে বেগ বের করতে পারি এবং যে কোনো সময় পরে প্রাসটি মূলবিন্দু হতে কত দূরে অবস্থান করবে সেই অবস্থানটা আমরা বের করতে পারি এবং সাথে সাথে বেগের দিক এবং অবস্থানের দিক কিভাবে বের করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা গত লাস্ট ক্লাসে আলোচনা করেছি এবং আর সাথে সাথে আরো অনেকগুলো জিনিস আমরা আলোচনা করেছিলাম যে প্রাসের গতির ক্ষেত্রে একটা প্রাস সর্বোচ্চ যে উচ্চতাটা আছে এই নিক্ষেপণ বিন্দু হতে সর্বোচ্চ উচ্চতায় ওঠার যে সময় এই সময়টা আমরা ক্যালকুলেশন করে বের করেছিলাম এই যে চিত্রটা থেকে, দ্যাট ইজ Tm ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট ডিভাইডেড জি। এটা নিশ্চয়ই তোমরা জানো যে কিভাবে ক্যালকুলেশন এসছে, এখানে করেই দেওয়া আছে, তোমরা এগুলো দেখবে পিডিএফ এ। একইভাবে সর্বোচ্চ যে উচ্চতা অর্থাৎ এই প্রাসটি সর্বোচ্চ কত উচ্চতার উপর দিয়ে যাবে সেই রাশিটাও আমরা ক্যালকুলেশন করেছিলাম, দ্যাট ইজ ক্যাপিটাল এইচ ইকুয়াল টু ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট ডিভাইডেড 2g। এই যে এই ক্যাপিটাল এইচটাই হচ্ছে তোমার ম্যাক্সিমাম হাইট। এবার এই প্রাসটা নিক্ষেপণ বিন্দু হতে এই টোটাল পথ পরিবহন করে এই ডি বিন্দুতে পতিত হতে যে সময়টাকে আমরা নামকরণ করেছিলাম উড্ডয়নকাল, বিচরণকাল বা ভ্রমণকাল, বা কত সময় শূন্যে ভাসমান থাকবে যেটাকে বলা হয় টাইম অফ ফ্লাইট। এই টাইম অফ ফ্লাইটে আমরা কিভাবে ক্যালকুলেশন করেছিলাম সেটা আমরা এখানে গত লাস্ট ক্লাসে দেখিয়েছি। এবং সাথে সাথে প্রাসটি আনুভূমিক বরাবর কত দূরত্ব অতিক্রম করে, এই যে ও থেকে ডি পর্যন্ত যে দূরত্ব এটাই হচ্ছে আনুভূমিক পাল্লা। এবং আনুভূমিক পাল্লার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা বলা হয়েছিল যে একটি প্রাসকে যে উচ্চতা হতে নিক্ষেপ করা হয় এটি পুনরায় ওই উচ্চতা বরাবর ফিরে এলে সেটি আনুভূমিক বরাবর যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে পাল্লা। তো আমরা যেমন এই চিত্রটার ক্ষেত্রে আমরা মূল বিন্দু থেকে নিক্ষেপ করেছি, তাই না? তো মূল বিন্দুতে হাইট কত? 0। এটা যখন আবার টোটাল পথ পরিভ্রমণ করে ডিতে আসবে তখন হাইট কত হবে? 0 হবে। তার মানে 0 হাইট থেকে নিক্ষেপ করলে 0 হাইটে ফিরে এলে সেটি আনুভূমিক বরাবর যে দূরত্বটা অতিক্রম করে এই চিত্রানুসারে ওডি যে দূরত্বটা সেটাই হচ্ছে পাল্লা। এই পাল্লাটাকে আমরা নরমালি আর দিয়ে প্রকাশ করি, হরাইজন্টাল রেঞ্জ। তো এই পাল্লাটাকে আমরা এই আর দিয়ে প্রকাশ করি, তো আর ইকুয়াল টু ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড জি। তো এই যে রাশিগুলো আমরা পড়েছিলাম এই সমস্ত আলোচনার ক্ষেত্রে আমরা একটা প্রাসকে দেখো, এই চিত্রটা দেখো, ভি নট বেগে থিটা নট কোণে আনুভূমিকের সাথে নিক্ষেপ করা হয়েছিল। বলতো এখানে থিটা নট অ্যাঙ্গেলটা কার সাথে উৎপন্ন কোণ বলতো? এই থিটা নট অ্যাঙ্গেলটা স্যার আনুভূমিকের সাথে অনুভূমিকের সাথে উৎপন্ন কোণ তথা এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। এখন আমরা এই যে রাশিগুলো পড়লাম যে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় এই যে তারপরে সর্বোচ্চ উচ্চতা, এরপরে উড্ডয়নকাল, এরপরে হচ্ছে তোমার আনুভূমিক পাল্লা, এই যে রাশিগুলো পড়লাম এই রাশিগুলো তোমরা থামো, এই রাশিগুলো এখন দেখো আমি এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এখন আমি আলোচনা করব, সেটা নামই দিয়েছি আমি গুরুত্বপূর্ণ তথ্য, ইম্পর্টেন্ট ইনফরমেশন, এবং একটা ট্রিপল স্টার দেওয়া আছে। দেখো এগুলো বই পুস্তকে পাবে না, এগুলো একটু মনোযোগ সহকারে এখানে দেখার চেষ্টা করো। বাম দিকের যে চিত্রটা দেখো, বাম দিকে যে চিত্রটা আছে সেটা একটি প্রাসকে অনুভূমিকের সাথে থিটা নট কোণে ভি নট বেগে নিক্ষেপ করা হলো। তার ক্ষেত্রে আমরা এই চারটে রাশি আমরা এতক্ষণ আলোচনা করলাম, ডিসকাস করলাম যে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, সর্বোচ্চ উচ্চতা, বিচরণকাল এবং পাল্লা, এই বিষয়গুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম। এবং এই রাশিগুলো কিভাবে আসে গত লাস্ট ক্লাসে আমরা এগুলো ডেরিভেশন করেছি। এখন ডান দিকের চিত্রটা একটু খেয়াল করো তো, দেখো তো বামের চিত্র আর ডানের চিত্র কি সেম না একটু পার্থক্য আছে? বলো, কুইক রেসপন্স করবে। পার্থক্য আছে স্যার। আচ্ছা, কি পার্থক্য আছে বলো, কি পার্থক্য আছে? হ্যাঁ, বামের চিত্রটা ছিল কোনটা? অনুভূমিকের সাথে, তাই না? এক্স অক্ষের সাথে থিটা নট অ্যাঙ্গেলটা ছিল, ভি নট বেগ এখানে নিক্ষেপ করা হয়েছিল ভি নট বেগে, ওই একই বেগে একই কোণে নিক্ষেপ করা হচ্ছে, বাট সেই অ্যাঙ্গেলটা ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ, উলম্বের সাথে উৎপন্ন কোণ। তাহলে নিশ্চয়ই বামের চিত্র আর ডানের চিত্রের মধ্যে একটু পার্থক্য আছে। ডানের চিত্রে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ ছিল, আর বামের চিত্রে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, আর ডানের চিত্রে হচ্ছে ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ, তাই না? তাহলে বলো তো এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণটা কত হবে ডানের চিত্র থেকে? বলো, কুইক রেসপন্স করো। 90 হ্যাঁ, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা নট। তাহলে এই যে বামে যে সমীকরণগুলো আমরা পেয়েছিলাম, এই যে চারটে রাশি পেয়েছিলাম, এই চারটে রাশি কিন্তু এখন দেখো ডান দিকে কি হচ্ছে খেয়াল করে দেখো। ডান দিকে যখন তুমি এই টিএমটা আমি একটা বুঝিয়ে দিই, বাকি সবগুলো তোমরা নিজেরা পারবে। টিএম প্রাইম সময়টা চেঞ্জ হয়ে যাবে, সর্বোচ্চ উচ্চতায় ওঠার যে সময়, এই সময়টা চেঞ্জ হয়ে যাবে। তো টিএম প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু, বামে কি আছে? ভি নট সাইন থিটা নট। তো ভি নট সাইন থিটা নটের জায়গায় এখন কত লিখতে হবে? অনুভূমিকের সাথে উৎপন্ন কোণ। তো যেহেতু উলম্বের সাথে থিটা নট কোণ তুমি নিক্ষেপ করেছো, তাহলে অনুভূমিকের সাথে উৎপন্ন কোণ কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা নট।
দেখো এটা ক্লিয়ার হয়েছে কিনা, 90 মাইনাস থিটা নটটা কেন আনা হলো, কেননা এটা হচ্ছে জি স্যার। অনুভূমিকের উৎপন্ন কোণটা আমাকে নিয়ে আসতে হবে। তাহলে এটা চতুর্ভাগ অ্যাপ্লাই করলে তৈরি হচ্ছে ভি নট কস থিটা নট ডিভাইডেড জি। তাহলে দেখো তো বাম দিকের যে সর্বোচ্চ উচ্চতায় ওঠার যে রাশিমালাটা ছিল ভি নট সাইন থিটা নট বাই জি, আর ডানেরটার ক্ষেত্রে কি সেটাই আছে না অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাচ্ছে, অনুপাতটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ত্রিকোণমিতিক অনুপাত খেয়াল করো, স্যার অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাচ্ছে স্যার। অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এটা কি হবে, ভি নট কস থিটা নট ডিভাইডেড জি। দেখো তো এটা ক্লিয়ার হয়েছে কিনা, বাকি এই সর্বোচ্চ হাইট এবং বিচরণকাল একইভাবে তোমাদের করতে হবে। দেখো পারবে কিনা, একটু কুইক রেসপন্স করো। দেখো কোথায় দিয়েছি, জি স্যার দেখো পারবো। এটা পারবা জি কিনা। স্যার। সর্বোচ্চ, তাহলে আমরা বের করলাম জি সর্বোচ্চ স্যার। উচ্চতায় ওঠার সময়, সর্বোচ্চ উচ্চতা, আর হচ্ছে বিচরণকাল। আমরা এই তিনটা রাশিতে দেখো কজ অ্যাঙ্গেলটা এসছে, খেয়াল করো এই তিনটা রাশিতে দেখো কজ অনুপাতটা এসছে। আর বামের ক্ষেত্রে তিনটা রাশিতে কি অনুপাত ছিল, সাইন অনুপাত ছিল, তাই না? আচ্ছা, সাইন অনুপাত। হ্যাঁ এবারে আসো পাল্লা। পাল্লাটাকে আমরা নামকরণ করলাম আর প্রাইম। তো আর প্রাইম ইকুয়াল টু ভি নট স্কয়ার সাইন 2, বামের সূত্রটা ইউজ করা হচ্ছে ভি নট স্কয়ার সাইন 2, আর থিটা নটের জায়গায় আমরা কত লিখছি, 90 ডিগ্রি মাইনাস থিটা নট। এবারে এই যে ব্র্যাকেটের বাম পাশে যে 2 আছে এটা দ্বারা গুণ করে দাও। দেখো ক্যালকুলেশনটা ক্লিয়ার হচ্ছে কিনা, দেখো আমরা 2 দ্বারা গুণ করে দিলাম। তো 2 দ্বারা গুণ করা হলে ভি নট স্কয়ার সাইন 2টা ভিতরে চলে যাবে, 2 ইনটু 90 ডিগ্রি মাইনাস 2 থিটা নট। ওকে, আচ্ছা এখন এটা চতুর্ভাগ অ্যাপ্লাই করলে কি হবে, সাইন অনুপাতই থাকবে। কেন, কেননা তোমরা এখানে 90 সাথে যে সংখ্যাটা আছে 2, সেটা কি সংখ্যা, জোড় সংখ্যা। তো 90 সাথে যদি জোড় সংখ্যা থাকে তাহলে কি হয় বলো, একটু রেসপন্স করো তোমরা। স্যার ওইটাই থাকে স্যার। তাহলে ওই পরিবর্তন হয় না স্যার, অনুপাতের পরিবর্তন হবে না, ওইটাই থাকবে। আর এখানে 2 থিটা নট চলে আসবে। এবার এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, দেখো দুই ঘর যেতে হবে। 2 ইনটু 90 ডিগ্রি মাইনাস সামথিং অ্যাঙ্গেল আছে এখানে, তার মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে যাবে। দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয়। কে আছে বলো, second quadrant-এ দ্বিতীয় চতুর্ভাগে স্যার। সাইন। দ্বিতীয় চতুর্ভাগে কে আছে, কোন অনুপাতটা আছে, সাইন। তো সাইন এসছে, তাহলে সাইনটা কি হবে, প্লাস হবে। তাহলে দেখো ভেরি ইন্টারেস্টিং, আর প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড জি। বলো তো এই ক্ষেত্রে পাল্লা আর বামের চিত্রটার ক্ষেত্রে পাল্লার কি কোনো পরিবর্তন হয়েছে, একটু খেয়াল করো, কুইক রেসপন্স করবে। না স্যার। না স্যার। তাহলে আমরা কি শিখলাম বলো, কি শিখলাম, তাহলে এখানে বাকি তিনটা রাশির কিন্তু পরিবর্তন হয়েছে, খেয়াল করো। সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় পরিবর্তন হয়েছে, সর্বোচ্চ উচ্চতা পরিবর্তন হয়েছে, বিচরণকাল পরিবর্তন হয়েছে, বাট পাল্লার কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। তার মানে আমরা কি শিখলাম বলো, যে একই, তাহলে তার মানে আমরা কোন একটি প্রাসকে অনুভূমিকের সাথে যদি 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে আমরা যে পাল্লা পাবো, ওই প্রাসটাকে যদি আমরা উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করি তাহলে পাল্লা কত পাওয়া যাবে বলো। একই পাল্লা পাওয়া যাবে। একই পাল্লা একই পাওয়া যাবে। আচ্ছা, এই কথার আরেকটা অর্থ আছে না, বলতো বাম দিকের চিত্রে যদি আমরা একটা প্রাসকে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করি তাহলে আমরা যে পাল্লা পাচ্ছি, আর ডান দিকের চিত্রের ক্ষেত্রে এই প্রাসটাকে যদি আমরা 30 ডিগ্রি কোণে উলম্বের সাথে নিক্ষেপ করি তাহলে অনুভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করা হচ্ছে বলো এখন। 60 ডিগ্রি। 90 মাইনাস থিটা নট, তার মানে কত, 60 ডিগ্রি। তার মানে 30 ডিগ্রি কোণে নিক্ষেপণ করলে যে পাল্লা পাবে, 60 ডিগ্রি কোণে নিক্ষেপণ করলেও একই পাল্লা পাওয়া যাবে। একই পাল্লা পাওয়া যাবে। তার মানে পাল্লার কোনো পরিবর্তন হচ্ছে না। এই জন্য এখানে আমি একটা বাক্য লিখেছি, দেখো এই বাক্যটা ক্লিয়ার হয়েছে কিনা বলো। কি লেখা আছে, একই পাল্লার জন্য দুটি নিক্ষেপণ কোণ থাকে, একটি থিটা নট হলে অপরটি 90 ডিগ্রি মাইনাস থিটা নট। এই বাক্যটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে কনফার্ম করো। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমার যদি একটি প্রাসকে যদি তোমার 40 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয় তাহলে পাল্লা আর, এই প্রাসটিকে অপর কোন অ্যাঙ্গেলে নিক্ষেপ করলে পাল্লা আর পাওয়া যাবে বলো। 90 ডিগ্রি স্যার। 90 মাইনাস থিটা মানে কত, থিটা তো বলে দিয়েছি 40, 50 ডিগ্রি স্যার, 50 তাহলে ডিগ্রি। 50 ডিগ্রি। তাহলে এই প্রশ্নটা আমরা কেন এতক্ষণ পড়লাম বলো, কুইক রেসপন্স করো, এই তথ্যটা আমি কেন দিলাম বলো। স্যার স্যার যদি স্যার আনুভূমিক বরাবর স্যার পাল্লার কোণ দেওয়া থাকে, আর যদি বলে স্যার যে উলম্ব বরাবর পাল্লার কত ডিগ্রি স্যার কোণে উৎপন্ন হয়েছে স্যার, এটা স্যার নির্ণয় করতে, তাহলে স্যার এই সূত্র দিয়ে আমরা নির্ণয় করতে পারবো। আচ্ছা, তো এটা মূল জিনিসটা হলো যে এখানে এগুলো এমসিকিউ পরীক্ষা প্রশ্ন হয়, এমসিকিউ পরীক্ষায় থাকে প্রশ্নগুলো, ঠিক আছে। একই পাল্লার জন্য দুটা নিক্ষেপণ কোণ থাকে, এগুলো এমসিকিউ পরীক্ষা প্রশ্ন হয়, ভর্তি পরীক্ষাতে থাকে, বিভিন্ন ভর্তি পরীক্ষা, মেডিকেল, বুয়েট ইউনিভার্সিটি, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, এগুলোতে থাকে এই প্রশ্নগুলো। সুতরাং ভালো করে এই তথ্যগুলো মাথায় রাখবে।
আচ্ছা, এবারে আজকে আমি পাল্লার সংজ্ঞা আমি বলেছিলাম, এখন এই চিত্রটার আলোকে একটু রেসপন্স করতে হবে, তোমাদের বলতে হবে এখন। দেখো, একটা প্রাসকে মূল বিন্দু থেকে নিক্ষেপ করা হলো, এই টোটাল পথ পরিভ্রমণ করে এ তে এলো। আর আরেকটা প্রাসকে একটা হাইট থেকে নিক্ষেপ করা হয়েছে, খেয়াল করো, একটা হাইট থেকে নিক্ষেপ করা হচ্ছে এবং সেটা এই পথ পরিভ্রমণ করে আবার এ তেই এসছে, দুইটারই পতন বিন্দু সেম। তাহলে এখন নিচের ডান দিকে আমি একটা প্রশ্ন তোমাদের সামনে দিয়েছি, এই প্রশ্নের উত্তর কোনটা হবে বলো? প্রথম প্রাসের স্যার খ পাল্লা, নাম্বার আর গ্রেটার দেন আর প্রাইম। প্রথম প্রাসের পাল্লা আর দ্বিতীয় প্রাসের পাল্লা হচ্ছে আর প্রাইম। এখন পাল্লার সংজ্ঞা কি বলো? আনুভূমিক পাল্লার সংজ্ঞা পারলেই এই প্রশ্নের উত্তর পারা যাবে। আনুভূমিক পাল্লার সংজ্ঞাটা বলো একজন। স্যার একটা প্রাসকে যে উচ্চতা থেকে নিক্ষেপ করা হয় এটি আবার সেই উচ্চতা বরাবর করলে আনুভূমিকভাবে যে দূরত্ব অতিক্রম করে তাকে আনুভূমিক পাল্লা বলে স্যার। আচ্ছা, অনেকেই ভালোভাবে আমি বুঝতেছি না, মোহাম্মদ বলো, মোহাম্মদ বলো আনুভূমিক পাল্লা কাকে বলে? মোহাম্মদ শুনতে পাচ্ছ? জি স্যার। বলো, কথা রেসপন্স করো না কেন? আনুভূমিক পাল্লা কাকে বলে? ভেরি স্যাড, ভেরি স্যাড, ভেরি স্যাড। আজকেই বলা হয়েছে, আগেও গত দিনেও পড়িয়েছি, আজকে পাল্লার সংজ্ঞা বলেছি আমি শুরুতেই। তুমি দুর্ভাগা, তুমি শিখতে পারবে না। আচ্ছা, তো পাল্লার সংজ্ঞা হচ্ছে যে একটি প্রাসকে যে উচ্চতা হতে নিক্ষেপ করা হয় এটি পুনরায় ওই উচ্চতা বরাবর ফিরে এলে সেটি আনুভূমিক বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় পাল্লা। তো প্রথম প্রাসের ক্ষেত্রে আমরা জিরো হাইট থেকে নিক্ষেপ করেছি, সেটা আবার এই বিন্দুতে ফিরে এলে জিরো হাইটে ফিরে এলো, তাহলে প্রথম প্রাসের ক্ষেত্রে পাল্লা আর সমান কত লিখবো? চিত্র থেকে বলো, আর সমান কত লিখবো? ওয়ে। আর দ্বিতীয় প্রাসের ক্ষেত্রে আমরা একটা সার্টেন হাইট থেকে নিক্ষেপ করেছি, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো। মোহাম্মদ, তুমি বুঝতে পারতেছ না আমার ক্লাস থেকে, তুমি কোথায় বুঝবে আমি জানি না। তাহলে তুমি একটা সার্টেন হাইট থেকে নিক্ষেপ করেছো, এটা আবার পুনরায় ওই হাইটে ফিরে আসতে হবে। খেয়াল করো, ডান দিকে আমি ডটেড লাইন টেনে দিয়েছি, দেখো এই যে এই হাইটে ফিরে এসছে। তাহলে এই যে আনুভূমিক যে দূরত্বটা, এই যে আনুভূমিক যে দূরত্ব, সেটা হচ্ছে দ্বিতীয় প্রাসের পাল্লা। তাহলে সেখান থেকে লম্ব টানা হলে এটা বি পয়েন্টে ছেদ করে। তাহলে এই যে আর প্রাইম ইকুয়াল টু চিত্র থেকে এখন বলো কত, দ্বিতীয় প্রাসের পাল্লা কত এখন বলো? স্যার ওবি। ওবি। তাহলে এই যে ওবিটা হচ্ছে দ্বিতীয় প্রাসের পাল্লা। এখন বলো, ওএ বড় না ওবি বড়? স্যার ওএ বড়। তাহলে এখন কোনটা সঠিক বলো? মোহাম্মদ বলো, কেউ বলবে না, মোহাম্মদ বলো। তাহলে খ নাম্বারটা সঠিক, আর গ্রেটার দ্যান আর প্রাইম। ক্লিয়ার হয়েছে? এগুলো পরীক্ষা থাকবে, মাথায় রাখবে, এগুলো ভেরি ইম্পর্টেন্ট তথ্য দিচ্ছে, এগুলো মাথায় রেখো। আচ্ছা, এবারে দেখো প্রাসের ক্ষেত্রে আমরা এনার্জি অ্যানালাইসিস করব, শক্তি অ্যানালাইসিস করব। শক্তি বলতে আমরা মূলত যান্ত্রিক শক্তিটাকে আমরা এখানে ইন্ডিকেট করব, সেটা হচ্ছে গতিশক্তি এবং স্থিতিশক্তি বা বিভব শক্তি। তো গতিশক্তি তোমরা জানো যে ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। গতিশক্তি কার উপরে নির্ভর করে? একটা নির্দিষ্ট ভরের বস্তুর বেগের উপরে নির্ভর করে। আর অভিকর্ষের স্থিতিশক্তি বা বিভব শক্তি কার উপরে নির্ভর করে? উচ্চতার উপরে, তাই না? অভিকর্ষের স্থিতিশক্তি বা বিভব শক্তি তোমার কত? এমজিএইচ, পটেনশিয়াল এনার্জি যেটা আমরা বলি। তাহলে সেটা কার উপরে নির্ভর করে? স্থিতিশক্তি বা বিভব শক্তি উচ্চতার উপরে নির্ভর করে। ওকে, উচ্চতার উপর। আচ্ছা, তাহলে এখন আমরা ও বিন্দুতে এখন বলো তো নিক্ষেপের মুহূর্তে, নিক্ষেপের মুহূর্তে বলো, কুইক রেসপন্স করবে, নিক্ষেপের মুহূর্তে হাইট কত? 0। নিক্ষেপের মুহূর্তে হাইট 0 হবার কারণে বিভব শক্তি 0, তার মানে এখানে সমস্ত শক্তি কি শক্তি হবে? গতিশক্তি হবে। তাহলে সেই গতিশক্তিটা কত বেগে তুমি নিক্ষেপ করছো? v0 বেগে, তার মানে গতিশক্তি হাফ এম ভি নট স্কয়ার। তাহলে আমার এই ও পয়েন্টে শক্তি হবে গতিশক্তি যোগ বিভব শক্তি। তো গতিশক্তি হচ্ছে হাফ এম ভি নট স্কয়ার যোগ বিভব শক্তি হচ্ছে 0। তাহলে ও পয়েন্টে মোট শক্তি হবে ই নট ইকুয়াল টু হাফ এম ভি নট স্কয়ার। এই লাইনটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো, প্রথম বাক্যটা ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। প্রাসটা যখন এই মূল বিন্দু হতে উপরের দিকে উঠতে থাকবে তখন কি ঘটনা ঘটে বলো তো? তখন বেগের মান কি এর বাড়তে থাকে না কমতে থাকে বলো? এই প্রাসটি যখন এই মূল বিন্দুতে বেগের মান ম্যাক্সিমাম, এরপরে এটা যখন যতই উপরে উঠতে থাকবে ততই বেগের মান কমতে থাকে। কেন কমতে থাকে? কেননা উলম্ব বেগের মানটা কমে, আনুভূমিক বেগের কিন্তু কোনো পরিবর্তন হয় না। প্রাসটা আনুভূমিক বরাবর সমবেগে গতিশীল, কিন্তু উলম্ব বেগের মানটা কমে যায়। তার মানে এই প্রাসটির লব্ধি বেগের মানটা কমতে কমতে এই আচ্ছা বলো তো, এখন লব্ধি বেগের মান কমে গেলে তাহলে গতিশক্তি কি হবে? কমে যাবে। পক্ষান্তরে দেখো হাইট বৃদ্ধি পাচ্ছে, হাইট বৃদ্ধি পাচ্ছে, উচ্চতা। তো উচ্চতা বৃদ্ধি পেলে গতিশক্তি কি, বিভব শক্তি কি হবে? বৃদ্ধি পাবে। তার মানে আমার মূল বিন্দুতে মূল বিন্দুতে গতিশক্তি সর্বোচ্চ ছিল, বিভব শক্তি 0। এবারে যখন এই প্রাসটি উপরের দিকে উঠতে থাকবে তখন বেগের মান কমে যাওয়ায় গতিশক্তি কমে যাবে, পক্ষান্তরে হাইট বৃদ্ধি পাওয়ায় বিভব শক্তি বৃদ্ধি পাবে।
এইভাবে তোমার শক্তি রূপান্তর হতে হতে তোমার এ পয়েন্টে এসে কি হচ্ছে, উলম্ব বেগটা শূন্য হয়ে যাচ্ছে। তাহলে উলম্ব বেগ শূন্য হলে শুধু এখানে কোন বেগটা আছে, এখানে আনুভূমিক বেগটা আছে। তার মানে এই এ পয়েন্টে এসে প্রাসটির বেগ সবচেয়ে কম হয়, আনুভূমিক বেগ, কিন্তু সেটা শূন্য না, সবচেয়ে কম হয় কিন্তু সেটা শূন্য নয়। আচ্ছা, তাহলে এখানে আনুভূমিক একটা বেগ পাওয়া যাচ্ছে, তাহলে সর্বনিম্ন বেগ পাচ্ছি। তার মানে সর্বনিম্ন বেগ হলে এখানে গতিশক্তিটা কি হবে ম্যাক্সিমাম হাইটে, কুইক বলো, ম্যাক্সিমাম হাইটে গতিশক্তি কি হবে তাহলে? স্যার কম হবে স্যার, গতিশক্তি সর্বনিম্ন কম হবে। আর জিরো। বিভব জিরো হবে না, এখানে বেগ শূন্য নয় তো, কে বললো জিরো? এখানে তো বেগ শূন্য নয়, এখানে উল্লম্ব বেগ শূন্য, কিন্তু আনুভূমিক বেগ তো আছে। বেগ সর্বনিম্ন হবে, বাট দ্যাট ইজ নট ইকুয়াল টু জিরো। বেগের একটা মান আছে, কিন্তু এটাই হচ্ছে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সাথে এই প্রাসের গতির পার্থক্য হচ্ছে, এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে ম্যাক্সিমাম হাইটে এসে বস্তুটার বেগ শূন্য হয়ে যায়, সেখানে গতিশক্তি শূন্য। বাট এই গতির ক্ষেত্রে কিন্তু এখানে এই সর্বোচ্চ উচ্চতায় কিন্তু তার বেগ শূন্য নয়, এখানে উল্লম্ব বেগ শূন্য হয়েছে, বাট আনুভূমিক বেগ কিন্তু শূন্য নয়। সুতরাং এখানে এই বিন্দুতে বেগের একটা মান থাকবে, বাট সেই বেগের মানটা অনেক কম। তো বেগের মান কম হলে সেখানে গতিশক্তি কম হবে, আর এক্ষেত্রে যেহেতু ম্যাক্সিমাম হাইট পাচ্ছ তাহলে বিভব শক্তি বেশি হবে। এই হচ্ছে মূল জিনিস। এরপরে এ থেকে যখন এটা পড়তে থাকবে তখন আবার হাইট কমতে থাকবে, হাইট কমে গেলে বিভব শক্তি কমে যাবে, পক্ষান্তরে বেগ বৃদ্ধি পাবে, গতিশক্তি বৃদ্ধি পেতে থাকবে। ক্লিয়ার হয়েছে কিনা দেখো, এই গতির ক্ষেত্রে বিভিন্ন পয়েন্টে যে শক্তি, এই শক্তির ব্যাপারটা ক্লিয়ার সবাই? একটু আবার রিপিটেশন করেন স্যার, ব্যাপারটা একটু রিপিটেশন এবারে করেন এখন স্যার। তোমার এ বিন্দুতে যারা শুনতে পাচ্ছ না ভিডিওটা পরে আবার দেখে নিবে। আচ্ছা, এ বিন্দুতে গতিশক্তি বের করো, ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। সর্বোচ্চ বিন্দুতে আমরা বের করতে চাচ্ছি, হ্যাঁ সর্বোচ্চ বিন্দু মানে এ বিন্দু। তো সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। তো সর্বোচ্চ বিন্দুতে বেগের কয়টা মান আছে? শুধু একটা আছে, সেটা হচ্ছে ভিএক্স। তাহলে হাফ এম ভিএক্স স্কয়ার। তাহলে হাফ এম আর ভিএক্স মানে কত? ভিএক্স মানে হচ্ছে আনুভূমিক বেগের উপাংশ, সেটা কত? ভি নট কস থিটা নট। তাহলে এটা তোমার ওই স্কয়ার ভাঙানো হলে ফাইনালি সমীকরণটা তৈরি হচ্ছে হাফ এম ভি নট স্কয়ার কস স্কয়ার থিটা নট। এটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি। ওকে, এবারে সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি বের করো, ইপি ইকুয়াল টু এমজি এইচ। তো এইচ মানে ম্যাক্সিমাম হাইট, তাহলে এমজি থেকে গেল, আর ম্যাক্সিমাম হাইটের পরিবর্তে আমরা লিখবো ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট বাই 2g। ওকে, এবার এখানে মান বসিয়ে দাও, কাটাকাটি করো, কাটাকাটি করলে ফাইনালি তোমার এখানে বিভব শক্তির সমীকরণে দেখো হাফ এম ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট। তাহলে এই দুটো সমীকরণ ব্যবহার করে আমরা কি বের করব? সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি এবং বিভব শক্তি বের করব। এখন এই দুটো শক্তি যোগ করলে এই পয়েন্টে আমরা কি পেয়ে যাব? মোট শক্তি পেয়ে যাব। তো সেই মোট শক্তি কার সমান হবে? এই যে উপরে যে আমরা বের করেছি হাফ এম ভি নট স্কয়ার, তার সমান হতে হবে। মোট শক্তি তো পরিবর্তন হবে না, শুধু শক্তির রূপান্তর হবে। তাহলে দেখো মোট শক্তি সেটা পাচ্ছ কিনা। মোট শক্তি at point A, total energy at point A, that is equal to kinetic energy at point A plus potential energy at point A. তো দেখো এই যে তোমার দুইটা সমীকরণে তোমার হাফ এম ভি নট স্কয়ার কমন নেওয়া যায়। তো হাফ এম ভি নট স্কয়ার কমন নিলে উইদিন ব্র্যাকেট কি তৈরি হচ্ছে? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, that is equal to কত? 1। তাহলে ফাইনালি আমরা মোট শক্তি পেয়ে যাচ্ছি হাফ এম ভি নট স্কয়ার, যেটা ও বিন্দুতে মোট শক্তির সমান। মোট শক্তির তো পরিবর্তন হবে না, তাই না? শুধু শক্তির কি হবে? রূপান্তর হবে, কিন্তু মোট শক্তি সবসময় কি থাকবে? একই থাকবে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা? এই গ্রাফের যে কোনো পয়েন্টে শক্তির অ্যানালাইসিসটা ক্লিয়ার কিনা সবাই বলো? জি স্যার। আচ্ছা, এবার একটা অঙ্ক করো। এই তথ্যের আলোকে একটা অঙ্ক। একটা প্রাসকে 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো, কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, এবং যে প্রাসটিকে নিক্ষেপ করা হলো তার ভর বলা আছে 10 কেজি। তার ভর বলা আছে 10 কেজি। আচ্ছা, এখন এই প্রাসটির সর্বোচ্চ উচ্চতায় এই যে এ পয়েন্টে গতিশক্তি আর বিভব শক্তি বের করো। তো গতিশক্তি বের করার জন্য কি করবে? হাফ এম ভি নট স্কয়ার কস স্কয়ার থিটা নট, এই যে উপরের সমীকরণ আমরা বের করেছি। তাহলে এখানে গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ভি নট স্কয়ার কস স্কয়ার থিটা নট। এবার মানগুলো বসানো হলে ক্যালকুলেশন করলে আমরা গতিশক্তি পেয়ে যাচ্ছি 6000 জুল, আর বিভব শক্তি ইপি ইকুয়াল টু হাফ এম ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট। এখানে মান বসানো হলে ক্যালকুলেশন করলে আমরা বিভব শক্তি পেয়ে যাচ্ছি 2000 জুল। তাহলে এই দুটো শক্তি যোগ করলে কিন্তু আমরা মোট শক্তিটা পেয়ে যাব এই পয়েন্টে, দ্যাট ইজ 8000 জুল। দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। জি স্যার। বলো তো, নিক্ষেপের মুহূর্তে এ বিন্দুতে শক্তি নির্ণয় করো। বলো, নিক্ষেপের মুহূর্তে এ বিন্দুতে শক্তি কত? বলো। স্যার এত সময় লাগে কেন? স্যার এ বিন্দুতে স্যার উচ্চতা স্যার শূন্য স্যার। স্যার যেহেতু উচ্চতা স্যার শূন্য, এজন্য স্যার হচ্ছে স্যার বিভব শক্তি নাই।
গতিশক্তি শুধু থাকবে। এই যে 8000 জুল পাওয়া যাবে। ওকে, এই 8000 জুল পাবে। এই যে এখানে সমীকরণ আনা হয়েছে, ও বিন্দুতে মোট শক্তি E নট ইকুয়াল টু হাফ এম ভি নট স্কয়ার। তো হাফ এম হচ্ছে 10 আর ভি নট এর যে মান 40 স্কয়ার করে গুণ করে দিলে তুমি ফাইনালি কত পেয়ে যাবে? 8000 জুল পেয়ে যাবে। দেখো তো হয়েছে কিনা। স্যার ইয়ে ইকুয়াল টু হাফ এম ভি নট স্কয়ার, এই সূত্রটা দিয়ে তো বের করা যাবে স্যার একসাথে। হ্যাঁ, এই সূত্রটা দিয়ে বের করা যাবে, কিন্তু আমি এখানে কোথা থেকে বের করতেছি সেটা তোমাকে বুঝতে হবে। আমরা কিন্তু সর্বোচ্চ উচ্চতায় যেহেতু আলাদা জি গতিশক্তি স্যার। বিয়োগশক্তি বের করেছি, সুতরাং এই দুটা যোগ করে বের করবে, ওটা দিয়ে করলেও হবে, একই রেজাল্ট পাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবারে দেখো আমরা আরেকটা নতুন গতি পড়বো, সেটা হচ্ছে একটা বস্তুকে আমরা একটা নির্দিষ্ট উচ্চতা হতে আনুভূমিক বরাবর নিক্ষেপ করব। একটা বস্তুকে হাইট থেকে আনুভূমিক বরাবর নিক্ষেপ করবো, সোজা আনুভূমিক বরাবর একটা নির্দিষ্ট হাইট থেকে। তো এখানে দেখো একটা চিত্র দিয়েছে, আমরা ভূমি হতে ওয়াই নট উচ্চতায় এই এ বিন্দু হতে একটা বস্তুকে ভি নট বেগে আনুভূমিক বরাবর নিক্ষেপ করা হলো। দেখো তো ভি নটটা কি এক্স অক্ষের সমান্তরাল না? তার মানে শুরুতে তুমি এই বস্তুটাকে কি করলা? আনুভূমিক বরাবর নিক্ষেপ করলা। তাহলে এটা কিছু সময় আনুভূমিক থেকে তারপরে কি সবসময় কি আনুভূমিকই থাকবে না নিচে পড়ে যাবে? এটা যেহেতু শূন্য আছে, তার মানে কি তোমার বলের ক্রিয়া তো মূল বিন্দুতে ছিল, এরপরে তো তোমার বলের আর ক্রিয়া নাই। তাহলে কোন বলের কারণে এই গতিটা সম্পন্ন হবে? উত্তর হচ্ছে অভিকর্ষ বলের কারণে। এই অভিকর্ষ বলের কারণে তো আর সেটা সমান্তরাল থাকবে না, তাই না? সেটা নিচের দিকে পড়তে থাকবে। তার মানে খুব ক্ষুদ্র সময় এটা সমান্তরাল থেকে তারপরে নিচের দিকে আবার পড়ে যাবে। এই যে কিছু সময় দেখো সমান্তরাল থাকার পরে তারপরে আবার নিচের দিকে পড়ে যাচ্ছে। এই যে ক্লিয়ার হয়েছে? এই গতিটার নামই হচ্ছে একটা নির্দিষ্ট উচ্চতা হতে আনুভূমিক ভাবে নিক্ষেপ গতি। আচ্ছা, এখন আমরা প্রথম ক্লাসে যে প্রাসের গতিটা পড়েছিলাম, সেই গতির সাথে এই গতির পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে সেই গতিটার ক্ষেত্রে তুমি শুরুতে একটা অ্যাঙ্গেল করে নিক্ষেপ করেছিলে। এই ক্ষেত্রে বলো শুরুতে থিটা নট অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? বলো, কুইক রেসপন্স করো। 0 ডিগ্রি। কত ডিগ্রি? 0 ডিগ্রি স্যার। তাহলে থিটা নট যদি 0 হয়, তাহলে এখন দেখো নিক্ষেপণ বিন্দুতে মূল বেগের যে ভি নট বেগের যে উপাংশ, আনুভূমিক উপাংশ, সেটা কত ছিল আগের গতির ক্ষেত্রে? ভি নট কস থিটা নট। তো সেখানে ভি নট কস থিটা নটের জায়গায় কত লিখবে? 0 ডিগ্রি লিখবে। তাহলে ফাইনালি আমরা পেয়ে যাচ্ছি নিক্ষেপণ বেগের আনুভূমিক উপাংশ হচ্ছে ভি নট। দেখো এই লাইনটা ক্লিয়ার হয়েছে কিনা? কিভাবে ভি নট এখানে ব্যাখ্যা দেওয়া হলো। একইভাবে উলম্ব বেগের উপাংশ কত? ভি নট সাইন 0 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 0 হচ্ছে। তার মানে নিক্ষেপণ বিন্দুতে উলম্ব বেগের কোনো উপাংশ নাই, যেহেতু এটা আনুভূমিক বরাবর গতিশীল। তার মানে সমস্ত বেগই কি বেগ? কুইক। সমস্ত বেগই কি বেগ? আনুভূমিক বেগ। তো সেটা হচ্ছে ভি এক্স নট ইকুয়াল টু ভি নট আর ভি ওয়াই নট ইকুয়াল টু 0। আর এই গতির ক্ষেত্রে তোমার এখানে আনুভূমিক কোনো ত্বরণ থাকবে না, যেহেতু অভিকর্ষ বল দ্বারা এই গতিটা সম্পন্ন হচ্ছে। তো অভিকর্ষ বলের ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ কাজ করে, সুতরাং আনুভূমিক ত্বরণ নাই। জি মানে এক্স অক্ষ বরাবর জি এর কোনো উপাংশ নাই, জি কজ 90 ডিগ্রি হয়ে যায়, এই জন্য আনুভূমিক ত্বরণ শূন্য। আর উলম্ব ত্বরণটা থাকবে এ ওয়াই ইকুয়াল টু মাইনাস জি। এটাও কিন্তু নিক্ষিপ্ত বস্তু, এটা আনুভূমিক বরাবর নিক্ষেপ করছো। যখন তুমি একটা বস্তুকে সার্টেন হাইট থেকে ছেড়ে দিবে, মুক্তভাবে পড়বে, সেই ক্ষেত্রে তোমার জি প্লাস হয়, অন্য ক্ষেত্রে জিটা কি হয়? মাইনাস হয়। এটা যেতে নিক্ষেপ করছে আনুভূমিক বরাবর। আচ্ছা, এবার সেক্ষেত্রে বস্তুটা তো নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে যাবে, তাই না? এই জন্য তোমার জিটাকে কি ধরা হয়? মাইনাস জি। তাহলে দেখো ওই গতির সাথে এই গতির পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এখানে নিক্ষেপণ বেগের যে আনুভূমিক উপাংশ মূল বিন্দুতে, সেটা ভি এক্স নট ইকুয়াল হচ্ছে ভি নট, আর উলম্ব উপাংশ কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। আর এই ত্বরণ আগেও যা ছিল এখানেও সেম, কোনো পার্থক্য নাই। আচ্ছা, তাহলে এই চারটা জিনিস ব্যবহার করে আমরা কি কি বের করতে পারি? একজন বলো, এই চারটা জিনিস ব্যবহার করে আমরা কি কি বের করতে পারি? শুনতে পাচ্ছ আমাকে তোমরা? জি স্যার, শুনতে পাচ্ছি। বলো, প্রশ্ন করেছি, উত্তর দাও। এই চারটা জিনিস ব্যবহার করে আমরা কি কি বের করতে পারি? স্যার সর্বোচ্চ উচ্চতা, আমরা ওই সময় স্যার সর্বোচ্চ উচ্চতা বেগ নির্ণয় করতে পারতাম স্যার প্রাসের ক্ষেত্রে। স্যার এক্ষেত্রেও স্যার সর্বোচ্চ উচ্চতা তো স্যার না স্যার, মানে স্যার একটা নির্দিষ্ট একটা লেখাপড়া করতে হবে। তোমরা আসলে যে দুর্বল, আমি এগুলো বুঝতে পারতেছি, তোমরা খুবই দুর্বল। লেখাপড়া করো, লেখাপড়া করো, ক্লাসে আসার আগে লেখাপড়া করে আসতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই চারটা জিনিস ব্যবহার করে আমরা যে কোনো সময় পরে বেগ বের করতে পারি, যে কোনো সময় পরে আমরা অবস্থান বের করতে পারি। এটা হচ্ছে ফার্স্ট কথা। তো বেগ বের করার ফর্মুলা হচ্ছে vx ইকুয়াল টু vx নট প্লাস xt। তাহলে ফাইনালি আমরা আনুভূমিক বেগ পেয়ে যাচ্ছি ভি নট, যেহেতু আনুভূমিক ত্বরণ নাই। আর উলম্ব বেগ হচ্ছে vy ইকুয়াল টু vy নট প্লাস ayt। তো vy নট হচ্ছে 0 আর ay হচ্ছে মাইনাস জি, তার মানে আমরা উলম্ব বেগটা পেয়ে গেলাম মাইনাস জিটি। যেহেতু vx আর vy, দেখো যে বি বিন্দুতে vx আর vy পরস্পর লম্ব ভাবে ক্রিয়াশীল, তাহলে বি বিন্দুতে লব্ধি বেগটা কি হবে?
ভিবি দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তো পি মানে হচ্ছে ভিএক্স আর কিউ মানে হচ্ছে ভিওয়াই। আমাদের এই সূত্রটা বারবার প্রয়োগ হচ্ছে, কিন্তু এগুলো মনে রাখতে হবে, লেখাপড়া করো। তোমরা এই সেকশনের বেশিরভাগ স্টুডেন্ট লেখাপড়া করো না, এতে কে পস্তাবে? তুমিই পস্তাবে। লেখাপড়া না করলে তুমিই পস্তাবা। আর এই লেখাপড়াগুলো যদি তুমি এখন করো, ভবিষ্যতে তুমি পরীক্ষায় ভালো করবে। অন্যান্য সেকশনের স্টুডেন্টরা অনেক সিরিয়াস লেখাপড়ায়, তারা 60 জন স্টুডেন্ট ক্লাসে প্রেজেন্ট থাকে 70 জন স্টুডেন্টের মধ্যে, আর তোমার সেকশনে 40-42 জন স্টুডেন্ট ক্লাস করে। আচ্ছা, যে যেভাবে করবে সে সেভাবে ফল পাবে। তো ভিবি এই সমীকরণ ব্যবহার করে আমরা বেগ বের করব, আর এই সমীকরণ ব্যবহার করে আমরা দিক বের করব। এই সমীকরণগুলো নিয়ে আর অ্যানালাইসিস করার কোনো দরকার নাই, এগুলো আগে অ্যানালাইসিস করা হয়েছে। তোমার কিভাবে বেগ বের করতে হয়, বেগ বের করার ফর্মুলা হচ্ছে ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, সেটা এক্স অক্ষ বরাবর লেখা হলো। এবার এই চারটা জিনিস প্রয়োগ করে আমরা ভি নট পেয়ে গেলাম, আর ভি ওয়াই ইকুয়াল টু ভি ওয়াই নট প্লাস এ ওয়াই টি। এবার এই চারটা জিনিস ব্যবহার করে আমরা মাইনাস জিটি পেয়ে গেলাম। এবারে ভি এক্স আর ভি ওয়াই যেহেতু লম্বভাবে ক্রিয়াশীল, সুতরাং আমরা ভিবি ইকুয়াল টু রুট ওভার ভি এক্স স্কয়ার প্লাস ভি এক্স, এই সমীকরণ ব্যবহার করলে আমরা লব্ধি বেগের মান পাবো। আর থিটা ইকুয়াল টু tan ইনভার্স ভি ওয়াই বাই ভি এক্স, এটা ব্যবহার করলে আমরা লব্ধি বেগের দিক পেয়ে যাব। আর অবস্থান বের করার জন্য এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার, এই সমীকরণ ব্যবহার করে এখানে লব্ধি বেগের অবস্থান বের করতে হবে। আমরা এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব পাবো, ওয়াই অক্ষ বরাবর একটা দূরত্ব পাবো। ওকে, এক্স অক্ষ বরাবর দূরত্ব হচ্ছে, দেখো এখানে করে দেওয়া আছে, ওই চারটা জিনিস বারবার ব্যবহার করতে হবে। তাহলে ভি নট টি এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, আর ওয়াই ইকুয়াল টু মাইনাস হাফ জি টি স্কয়ার, এটা ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমার এখানে অবস্থান হচ্ছে তোমার আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর থিটা ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই ডিভাইডেড এক্স। এটা ব্যবহার করলে আমরা কি পেয়ে যাব? অবস্থানের দিক পেয়ে যাব। আচ্ছা, তো এই যে আমরা জিনিসগুলো পড়লাম, রাশিগুলো পড়লাম, এই রাশিগুলোর আলোকে এখন আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। তো দেখো, আমরা এখানে ওয়াই নট বলেছি 30 মিটার, ভি নট 20 মিটার পার সেকেন্ড। তাহলে এটার অর্থ হলো যে একটা বস্তুকে 30 মিটার উচ্চতা হতে 20 মিটার পার সেকেন্ড থেকে আনুভূমিক বরাবর নিক্ষেপ করা হলো। এই কথাটুকুর অর্থ হচ্ছে এইটা, যে একটা বস্তুকে ভি নট বেগে তোমার 30 মিটার উচ্চতা হতে 20 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিক বরাবর নিক্ষেপ করা হলো। এখন 1 নম্বর প্রশ্নে কি কি চাওয়া হয়েছে দেখো, t ইকুয়াল টু 2 সেকেন্ড পরে বেগ ও অবস্থান নির্ণয় করে। এই যে বেগ এবং অবস্থান বের করার জ্ঞান এই যে উপরে দেওয়া আছে, দেখো এই যে vx ইকুয়াল টু ভি নট আর vy ইকুয়াল টু মাইনাস জিটি। তাহলে দেখো vx ইকুয়াল টু ভি নট, তো ভি নট মানে কত? 20। তাহলে আমরা এখানে 20 এখানে মানটা অ্যাপ্লাই করলাম, আর vy ইকুয়াল টু মাইনাস জিটি, তো মাইনাস জি 9.8 আর টি হচ্ছে 2 সেকেন্ড, ক্যালকুলেশন করলে আমরা ভিওয়াই পেয়ে গেলাম। তাহলে লব্ধি বেগ ভি ইকুয়াল টু রুট ওভার বি এক্স স্কয়ার প্লাস ভিওয়াই স্কয়ার, মান অ্যাপ্লাই করলে ক্যালকুলেশন করলে আমরা 28 পেয়ে যাচ্ছি। ক্যালকুলেশন গুলো একটু চেক করে দেখবে তোমরা। এই তাহলে আমরা 2 সেকেন্ড পরে বেগ পেয়ে গেলাম। আর দিক বের করতে বললে এই সূত্র দিয়ে বের করবে, সেটা এগুলো tan ইনভার্স ভিওয়াই ডিভাইডেড ভিএক্স। ভিওয়াই মানে হচ্ছে -19.6 আর ভিএক্স হচ্ছে 20, ক্যালকুলেশন করে tan ইনভার্স নিলে অ্যাঙ্গেল পেয়ে যাবে। একইভাবে অবস্থান বের করার জন্য তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করো, x ইকুয়াল টু ভি নট টি, তো ভি নট মানে কত? 20 আর টি মানে 2 সেকেন্ড পরে অবস্থান চাচ্ছ তুমি। তাহলে এখানে ক্যালকুলেশন করলে x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 40, আর y অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে মাইনাস হাফ জি টি স্কয়ার। এই যে উপরে দেখো মাইনাস হাফ জি টি স্কয়ার, খেয়াল করো। তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও, মাইনাস হাফ জি 9.8 আর টি হচ্ছে 2, ক্যালকুলেশন করলে আমরা y এর মানটা পেয়ে গেলাম। তাহলে আমার টোটাল অবস্থান r ইকুয়াল টু, r এর মধ্যে দুইটা ডিসটেন্স আছে, একটা হচ্ছে x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব আর একটা হচ্ছে y অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা এখানে ফাইনালি ক্যালকুলেশন করে দেখো r ইকুয়াল টু পেয়ে যাচ্ছি রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। ক্যালকুলেশন করলে মান বসানো হয়, এখানে x এর মান হচ্ছে তোমার 40 আর y এর মান হচ্ছে -19.6, ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি r ইকুয়াল টু 44.54 মিটার। তার মানে প্রাসটি নিক্ষেপণ বিন্দু হতে এত দূরে অবস্থান করবে। এবারে দেখো পরের প্রশ্নে যেটা চাওয়া হয়েছে, ভূমিতে পতিত হওয়ার সময় ও আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ভূমিতে পতিত হওয়ার সময় বলতে বোঝানো হচ্ছে, বলতো এখানে আমরা কোন বিন্দু থেকে নিক্ষেপ করেছি? বলতো এ বিন্দু থেকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে এই এ বিন্দু হতে টোটাল পথ পরিভ্রমণ করে এই যে এই পয়েন্টে আসার যে সময়টা, এই সময়টাই হচ্ছে তোমার ভূমিতে পতিত হওয়ার সময়, এই বিন্দুতে আসার যে সময়টা। তো সেই সময়টা আমরা বের করার জন্য এখন কি করছি দেখো, খেয়াল করে দেখো, y ইকুয়াল টু y নট প্লাস ভি ওয়াই নট টি প্লাস হাফ এ ওয়াই টি স্কয়ার। বলতো এই সমীকরণে কেন আমরা y নটটা নিয়ে আসলাম? বলো একজন, এই সমীকরণে y নটটা কেন আনা হয়েছে? কে পারবে? কারণ স্যার এটা একটা উচ্চতা থেকে দেওয়া আছে স্যার, কেননা এখানে একটা ইনিশিয়াল হাইটে এই বস্তুটা অবস্থান করছে, y নট এর একটা মান আছে, x নট এর মান 0, y নট এর কিন্তু একটা মান আছে। তাহলে এই জন্য এখানে দেখো y ইকুয়াল টু y নট প্লাস ভি ওয়াই নট টি প্লাস হাফ এ ওয়াই টি স্কয়ার। আচ্ছা, এখন বলো তো এই প্রাসটি যখন এই এ বিন্দু হতে এই টোটাল পথ পরিভ্রমণ করে এই ভূমিতে আসবে, তখন হাইট কত হবে বলো? এই শেষ পয়েন্টে এসে হাইট কত হবে?
জিরো হবে জিরো স্যার। আছে। 0 হবে। তাহলে আমরা এখানে দেখো এই শেষ হাইটের পরিবর্তে কত অ্যাপ্লাই করেছি খেয়াল করো 0। বুঝতে পারছো কিনা? আর ওয়াই নট এর জায়গায় 30, আর ভি ওয়াই নট তো 0 ছিল, সেটা ওই চারটা জিনিস মনে রাখতে হবে। আর টি টি থাকবে মাইনাস হাফ জি টি স্কয়ার। এবার এখানে মানগুলো অ্যাপ্লাই করো, ক্যালকুলেশন করলে আমরা টি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 2.47। ক্যালকুলেশন গুলো চেক করবে তোমরা। তাহলে আমরা এই প্রাসটি ভূমিতে পতিত হতে তার কত সময় লাগবে, এ বিন্দু হতে, এই যে দেখো এ বিন্দু হতে এই পয়েন্টে পতিত হতে যে সময়টা লাগবে, এই সময়টা হচ্ছে আমরা পেয়ে গেলাম 2.47 সেকেন্ড। এবারে আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব বলতে বোঝানো হচ্ছে, আমি একটু চিত্রে যাই, এই যে ভূমি থেকে যে পয়েন্টে পতিত হয়েছে এই টোটাল যে দূরত্বটা, তাহলে সেটা কার মান অ্যাকচুয়ালি বলো তো? এক্স এর মান। ওকে, তাহলে এক্স অক্ষ জি বরাবর, স্যার। এক্স অক্ষ বরাবর দূরত্ব কি এখানে বলো, কোথায় আছে বলো তো? এই যে এক্স অক্ষ বরাবর দূরত্ব বের করার ফর্মুলা কোনটা? এই যে দেখো এক্স ইকুয়াল টু কি, ভি নট টি। খেয়াল করো, এক্স ইকুয়াল টু ভি নট টি। তাহলে সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা হচ্ছে, দেখো এই যে এক্স ইকুয়াল টু ভি নট, তো ভি নট হচ্ছে 20, আর ওখানে পতিত হতে কত সময় লেগেছে সেটা আমরা কিছুক্ষণ আগে ক্যালকুলেশন করেছি 2.47 সেকেন্ড। তাহলে এই মানটা এখানে অ্যাপ্লাই করলে আমার টোটাল এক্স অক্ষ বরাবর তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে, ভূমি বরাবর যে অতিক্রান্ত দূরত্ব সেটা 49.4 মিটার। দেখো তো এই অঙ্কটা ক্লিয়ার হয়েছে কিনা? এটা একটা সৃজনশীল জি প্রশ্ন। স্যার। সৃজনশীল প্রশ্ন 1 নাম্বার যেটা সেটা তোমার 3 মার্কের জন্য আসে, আর 2 নাম্বার যে প্রশ্নটা সেটা 4 মার্কের জন্য আসে। এই আচ্ছা, এবারে দেখো আরেকটি প্রবলেম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে একটি প্রাসকে একটা সার্টেন হাইট থেকে নিক্ষেপ করা হচ্ছে, 30 মিটার উচ্চতা হতে নিক্ষেপ করা হচ্ছে, কিন্তু খেয়াল করো তো কিভাবে নিক্ষেপ করা হচ্ছে। এটা কি আনুভূমিক বরাবর নিক্ষেপ করা হচ্ছে না তির্যক ভাবে নিক্ষেপ করা হচ্ছে বলো? তির্যক ভাবে। তির্যক ভাবে নিক্ষেপ করা হচ্ছে। তাহলে এই গতিটার সাথে কোন গতির মিল আছে বলো? আমরা যে আজকে একটা গতি পড়লাম, আর প্রথম ক্লাসে যে একটা গতি পড়েছিলাম, মানে প্রাসের যে একটা গতি পড়েছিলাম, সেই গতির সাথে আর আজকের গতির সাথে কোনটা মিলে এই গতিটা বলো? আজকে যে গতিটা পড়া হলো সেটা, না আগের লেকচারে যেটা পড়া হয়েছিল সেটা? আগের লেকচারে আগের লেকচারটার সাথে। আচ্ছা, এখন কি কি চাওয়া হয়েছে দেখো। ভূমি হতে সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করে, কত বেগে নিক্ষেপ করেছে সেটা চিত্রে বলেই দেওয়া আছে, 20 মিটার পার সেকেন্ড বেগে। কত হাইট থেকে নিক্ষেপ করেছে, 30 মিটার হাইট থেকে নিক্ষেপ করেছে। কত কোণে নিক্ষেপ করেছে সেটাও বলা আছে, তাই না? এই তিনটা রাশি বলে দেওয়া আছে। 1 নম্বরে কি চেয়েছি আমি বলো? ভূমি হতে সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করো। তো ভূমি হতে সর্বোচ্চ উচ্চতা মানে কি? এখানে যে একটা উচ্চতা পাবে ক্যাপিটাল এইচ, আর আরেকটা দেখো অলরেডি তুমি 30 মিটার উচ্চতা থেকে এটাকে নিক্ষেপ করছে, তাই না? যেটাকে আমরা নামকরণ করেছি ওয়াই নট। তাহলে আমার সর্বোচ্চ কত উচ্চতার উপর দিয়ে যাবে এই প্রাসটা, সেটা কি তাহলে ওয়াই নট প্লাস ক্যাপিটাল এইচ। সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। ক্যাপিটাল এইচ এর ফর্মুলা কি? ক্যাপিটাল এইচ এর ফর্মুলা হচ্ছে ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট বাই 2জি। এবারে মানগুলো অ্যাপ্লাই করো। ভি নট এর মান 20, সাইন থিটা নট এর মান হচ্ছে 30, জি 9.8। ক্যালকুলেশন করলে আমরা 5.1 মিটার পেয়ে যাচ্ছি। বলো তো 5.1 মিটার দূরত্বটা চিত্রে কোনটা বলো? 5.1 মিটার দূরত্ব চিত্রে কোনটা এই হাইটটা? স্যার ওই যে এইচ এর মান স্যার। ক্যাপিটাল এইচ, এই যে ক্যাপিটাল এইচ, এই যে ডটেড লাইন জি স্যার, ক্যাপিটাল এইচ। লেখা থেকে সর্বোচ্চ যে বিন্দুটা সেটাই হচ্ছে ক্যাপিটাল এইচ। তার সাথে যদি আমি 30 যোগ করি জি স্যার। তাহলে সর্বোচ্চ কত উচ্চতার উপর দিয়ে যাবে সেটা আমরা পেয়ে সেটা যাবো। ভূমি হতে কতটুকু উচ্চতা উঠবে? হ্যাঁ, দ্যাট ইজ 35.1 মিটার। দেখো এই প্রশ্নটা ক্লিয়ার হয়েছে কিনা? এটা গতে এই প্রশ্নটা আসে। ক্লিয়ার সবাই? জি স্যার। এবারে দেখো ঘতে কি আসে। এটা একটা সৃজনশীল প্রশ্ন, আমি সলিউশন করছি। ঘতে ভূমিতে পতিত হওয়ার সময়, মানে এই যে তুমি যে ও বিন্দু থেকে নিক্ষেপ করলে টোটাল পথ পরিভ্রমণ করে যে এই যে ভূমিতে আসবে, এই ভূমিতে পতিত হওয়ার সময়টা বের করতে বলা হয়েছে, এবং আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব কত সেটাও চাওয়া হয়েছে। আচ্ছা, ভূমিতে পতিত হওয়ার সময় যেটা, সেটা আমরা y ইকুয়াল টু y নট প্লাস ভি ওয়াই নট টি প্লাস হাফ এ ওয়াই টি স্কয়ার এটা অ্যাপ্লাই করব। আচ্ছা বলো তো, ভূমিতে যখন এই পয়েন্টে পতিত হবে তখন হাইটটা কত হবে? কুইক রেসপন্স করো, এখানে হাইট কত? 0। তাহলে y এর পরিবর্তে দেখো 0 এসছে, আর y নট তো একটা হাইট থেকে নিক্ষেপ করেছে, দ্যাট ইজ 30। আর ভি ওয়াই নট মানে কি? এখানে কি 0 লিখবে নাকি উলম্ব বেগের উপাংশ ভি নট সাইন থিটা নট লিখতে হবে বলো? এখানে যদি 0 লিখো তাহলে ভুল হয়ে যাবে, কিন্তু এখানে কিন্তু একটা হাইট থেকে তির্যক ভাবে নিক্ষেপ করা হচ্ছে। কখন এই ভি ওয়াই নট এর পরিবর্তে আমরা 0 লিখবো বলো তো? কখন আমরা ভি ওয়াই নট এর পরিবর্তে 0 লিখবো বলো? স্যার যখন আনুভূমিকের সাথে স্যার 0 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হবে। এত কথা বলো কেন? বলবে যে যখন আনুভূমিকের সমান্তরালে, যখন কোন একটা বস্তুকে একটা নির্দিষ্ট উচ্চতা হতে আনুভূমিক বরাবর নিক্ষেপ করবে তখন এখানে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হবে, তখন এখানে ভি ওয়াই ইকুয়াল টু ভি ওয়াই নট ইকুয়াল টু 0 হয়। তো যেহেতু তির্যক ভাবে নিক্ষেপ করা হচ্ছে, সুতরাং উলম্ব বেগের উপাংশটা আসবে ভি নট সাইন থিটা নট ইনটু টি মাইনাস হাফ জি টি স্কয়ার। এবারে মানগুলো অ্যাপ্লাই করলে তোমার এখানে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হচ্ছে। দেখো
এই দ্বিঘাত সমীকরণ সমাধান করলে, দ্বিঘাত সমীকরণ সমাধানের নিয়ম তো জানো, ওই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c দ্যাট ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল ওই যে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a, ওই ফর্মুলা ইউজ করে t এর মানটা বের করে। তো t এর দুইটা মান পাচ্ছে, একটা প্লাস আর একটা মাইনাস, এই মাইনাস মানটা গ্রহণযোগ্য হবে না। তাহলে এখন বলো এই প্লাসটা ভূমিতে পতিত হতে কত সময় লেগেছে বলো? 3.7 সেকেন্ড। 3.7 এখন তাহলে আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? এই যে এই ভূমির নিক্ষেপণ বরাবর ভূমি থেকে এই পর্যন্ত যে দূরত্ব সেটা x এর মান, তাহলে সেটা বের করার জন্য কি ফর্মুলা ইউজ করব? x এর সমীকরণটা x = x0 + v(x0t) + ½ axt স্কয়ার। এখানে নিক্ষেপের বিন্দুতে তোমার x0 কত ছিল? 0 ছিল, তাহলে x0 লেখা হয়েছে, আর v(x0) এর পরিবর্তে আনুভূমিক বেগের উপাংশটা আসবে v0 cos θ × ½ axt স্কয়ার। এবারে মানগুলো অ্যাপ্লাই করো, x0 এর পরিবর্তে 0, v0 এর পরিবর্তে 20, cos θ এর মান হচ্ছে 30 ডিগ্রি, আর কত সময় পতিত হতে কত সময় লেগেছে উপরের সমীকরণ আমরা বের করেছি 3.7 সেকেন্ড। আর এখানে আনুভূমিক ত্বরণ কত? আনুভূমিক x এর মানটা কত হয়? 0 হয়, তাহলে 0 আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাচ্ছি 44.09 মিটার। দেখো তো এটা ক্লিয়ার হয়েছে কিনা, কিভাবে আমরা পতিত হওয়ার সময়টা বের করলাম এবং আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব কত সেটা আমরা ক্যালকুলেশন করলাম। এবারে লাস্ট আরেকটা জিনিস হচ্ছে আনুভূমিক পাল্লা কত বলো? এই প্রাষ্ঠার ক্ষেত্রে আনুভূমিক পাল্লা বলতে কোনটা একটা আমাকে চিত্রে বোঝাও, একজন যে পারো সে বলো। স্যার ওই যে উপরে ডট ডট অংশটা স্যার, ডট ডট লাইনটা স্যার, মানে উপরে একটা হাইট থেকে নিক্ষেপ করেছে তাই না, 30 মিটার হাইট, তাহলে এটা অন্যত্র ওই হাইটে আবার আসতে হবে, সেটা বোঝানোর জন্য এই যে ডটের লাইন রেখা টেনে দিয়েছি, এই যে ডটের লাইন রেখাটা, এই হাইটটা হচ্ছে 30, এই হাইটটা হচ্ছে 30, ওকে? তাহলে এই যে দূরত্বটা সেটাই হচ্ছে তার পাল্লা, ঠিক আছে? তাহলে এই পাল্লাটা বের করার জন্য আমরা যে সমীকরণটা জানি r = v0 স্কয়ার sin 2θ0 ডিভাইডেড g, এই সমীকরণটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে r = v0 এর মান হচ্ছে 20 স্কয়ার করো, sin 2 আর θ0 এর মান হচ্ছে 30 আর g এর মান হচ্ছে 9.8, ক্যালকুলেশন করলে আমরা পাল্লা। তার মানে কি আনুভূমিক দিকে অতিক্রান্ত দূরত্ব আর আনুভূমিক পাল্লা দুইটা আলাদা জিনিস? দুইটা আলাদা জিনিস, সেটা অলরেডি ডিফাইন করা হয়ে গেছে। পাল্লার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা কথা আছে, ইনফরমেশন আছে সংজ্ঞার মধ্যে, সেটা কি বিভিন্ন বইতে ভুল আছে কিন্তু ওই একই উচ্চতা আসতে হবে অন্যত্র। একটি প্রাসকে যে উচ্চতা হতে নিক্ষেপ করা হয় অন্যত্র, এটি পুনরায় ওই উচ্চতা বরাবর ফিরে এলে সেটি আনুভূমিক বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় পাল্লা। আর আনুভূমিক দূরত্বতে যে কোনো দূরত্বই হতে পারে, কিন্তু পাল্লার ক্ষেত্রে কিন্তু এটা যে কোনো দূরত্ব নয়, যে হাইট থেকে নিক্ষেপ করবে ওই হাইটে আবার ফিরে আসতে হবে, সেটাই হচ্ছে তার পাল্লা, ঠিক আছে? এই আর এখানে কিছু সৃজনশীল প্রশ্ন আমি নিয়ে আসছিলাম, আজকে সময় নাই, সময় স্বল্পতার জন্য এগুলো করা যাবে না, তোমরা এগুলো একটু দেখবে। তোমাদের আজকের ক্লাস এইটুকুই শেষ হলো, তোমরা নিয়মিত ক্লাস করো, আর আমি যে প্রবলেম